বাংলায় এসআইআর করার আগে নির্বাচন কমিশনার এবং বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছিল বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদেরকে ধরার জন্য এই এসআইআর। কিন্তু আমরা এখন কি দেখতে পাচ্ছি, এসআইআর হয়ে গেছে, ফর্ম ফিল আপ করে সবাই জমা দিয়েছে, আর তারপরে এখন হেয়ারিংয়ে যাদেরকে ডাকা হচ্ছে সেই আমরা বিভিন্ন মিডিয়া চ্যানেলে বলুন বা পেপার পত্রিকায় কি দেখছি, 70 বছর, 75 বছর, 82 বছর, 92 বছর বৃদ্ধ অসুস্থ মানুষজন অ্যাম্বুলেন্স ভাড়া করে, ট্যাক্সি ভাড়া করে, অটো রিক্সা ভাড়া করে তারা আপনার হেয়ারিংয়ের জন্য যে অফিসে যেখানে যাদেরকে ডাকা হচ্ছে হেয়ারিংয়ের জন্য তাদেরকে যেতে হচ্ছে। অধিকাংশই আমরা কি দেখছি, বয়স্ক মানুষজন, অধিকাংশ অবশ্যই বাঙালি এবং ধর্মে হিন্দু বা সনাতনী। মুসলিমদের সংখ্যাটা কিছুটা হলেও আমরা কম দেখছি, কিন্তু হয়রানির শিকার প্রায় সকলেই হচ্ছে বলে আমরা দেখছি, মানে অনেকেই, মানে প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষের কাছে, এই 1,60,00,000, প্রায় 2 কোটির কাছাকাছি ধরুন হেয়ারিং হবে, তাহলে হেনস্থার শিকার সবাই হচ্ছে। তাহলে বিজেপি বা নির্বাচন কমিশনার যে দাবি করেছিল সেই দাবি পুরোটা সত্য নয় বলেই কিন্তু এটা প্রকাশ পেল। অন্যদিক থেকে অমিত শাহ কালকে কলকাতায় তিনি একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে কি বললেন, যে বাংলাতে অনুপ্রবেশ হয়, মানে বাংলাতে প্রচুর অনুপ্রবেশ হয়, বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন, বাইরের দেশের মানুষজন ঢুকে যায়। বিএসএফের যে ব্যর্থতা তা নিয়ে তিনি কিছু বলতে চাননি, তিনি রাজ্য সরকার এবং পুলিশ বা তৃণমূল সরকারের ঘাড়ে তিনি দোষ চাপিয়েছেন। তিনি আরও কি বলেছেন, যে কাশ্মীরে অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে, গুজরাটে অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে, ত্রিপুরা, আসাম সব জায়গায় নাকি অনুপ্রবেশ বন্ধ হয়ে গেছে। লেখক এবং প্রাবন্ধিক আপনার সুমন সেনগুপ্ত তিনি প্রশ্ন তুলেছেন, এই যে বয়স্ক মানুষদেরকে হেয়ারিংয়ের নামে হেনস্থা, তাদের যে বিশাল সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, অন্যদিক থেকে যদি আপনার এই অনুপ্রবেশ বা ঘুষপেটিয়ে আসা বন্ধ হয়ে যায় পশ্চিমবাংলা ছাড়া অন্যান্য সব জায়গায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ও সম্ভবত কালকে প্রশ্ন তুলেছিলেন, তাহলে কাশ্মীরে যে জঙ্গি হামলা হলো, ওই যে আপনার পরপর 2টো জঙ্গি হামলা হলো, পেহেলগাঁও আর একটা কি নামটা ভুলে যাচ্ছি, আর ওদিকে অন্যদিক থেকে দিল্লিতেও কিছুদিন আগে বিস্ফোরণ হলো, তাহলে এই জঙ্গি, এই সন্ত্রাসবাদীরা তারা কোথা থেকে ঢুকলো, কিভাবে ঢুকলো, এই প্রশ্ন কিন্তু শিক্ষিত মানুষজন করছে। এই প্রশ্ন করেছেন লেখক এবং প্রাবন্ধিক সুমন সেনগুপ্ত। তিনি কি বলছেন আপনাদেরকে সম্পূর্ণটা শোনাবো। আপনারা জানেন কাশ্মীরের পেহেলগাঁও যে হামলা হয়েছিল, আপনারা জানেন দিল্লির যে ব্লাস্ট হলো, আপনারা জানেন কাশ্মীরের আরও একটি জায়গা, আমি নামটা এই মুহূর্তে বলতে পারছি না, আপনাদের মনে পড়লে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সুমন সেনগুপ্ত তিনি কেন্দ্র সরকারের, বিজেপি সরকারের অমিত শাহ এবং আপনার কি বলে নির্বাচন কমিশনার, তাদের নির্বাচন কমিশন তাদেরকে তীব্র তিনি সমালোচনা করলেন। তিনি কি বললেন সরাসরি আপনারা শুনুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর ভিডিওটিতে একটা লাইক করবেন। নির্বাচন কমিশনার এবং বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল যে এসআইআরে হিন্দুদের, সনাতনীদের, মতুয়াদের কোনো ভয় নেই, কিন্তু আমরা দেখছি যে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে, সেখানে বয়স্ক মানুষজন, অধিকাংশই হিন্দু, সনাতনী, মতুয়া, সংখ্যালঘুরাও আছে, কি বলবেন? প্রথম কথা, নির্বাচন কমিশন এরকম কিছু বলেছে বলে আমার জানা নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে ডিজাইনটা এসআইআর সংক্রান্ত বিষয় আছে, সেই ডিজাইনে যে কোনো মানুষকে যে কোনো দিন ডাকা হতে পারে। এবার গত নির্বাচন থেকেই এটা একটা প্রসেস নেওয়া হয়েছিল যে 85 বছরের ঊর্ধ্বে মানুষদের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট নেওয়া হবে। সেইটা ইমপ্লিমেন্ট হচ্ছে, মানে শুনানির ক্ষেত্রে সেটা ইমপ্লিমেন্ট হবে, সেটা জানা গেছে গত সোমবার। গত 27 তারিখ থেকে পশ্চিমবঙ্গে হিয়ারিং শুরু হয়েছে, মানে শুনানি শুরু হয়েছে। যে যার নথি নিয়ে যাচ্ছেন ডিএম অফিসে, বিডিও অফিসে, সেখানে থেকে তাদেরকে শুনানি থেকে নথিগুলো পরীক্ষা করে তারপরে দেখা হচ্ছে। এইটা হচ্ছে অবস্থা। সেই অবস্থায় লোকজনের এখন যে হয়রানিটা হচ্ছে, সেই হয়রানিটা অসম্ভব খারাপ একটা জিনিস হচ্ছে, এবং সেই হয়রানিতে উচিত হচ্ছে, এই ত্রুটিটা তো হচ্ছে নির্বাচন কমিশনের ত্রুটি। নির্বাচন কমিশন 2002 সালে যা ভুল করেছিল কিংবা 2025 সালে যা ভুল করেছে, সেই ত্রুটিগুলো হচ্ছে নির্বাচন কমিশনের ত্রুটি। তার জন্য সাধারণ মানুষকে কেন হয়রানি হতে হবে? যদি হয়রানি হতেই হয় তাহলে সেই হয়রানিটা নির্বাচন কমিশন বাড়িতে বাড়িতে এসে আগে নথি পরীক্ষা করুক, যদি করতেই হয়। আর যদি সবচেয়ে ভালো হয় যদি নথি পরীক্ষা না করে, যে মানুষটার, আমরা আগে থেকে যেটা বলে আসছি, যে মানুষটা দীর্ঘদিন ধরে ভারতবর্ষের ভোটার, সেই মানুষকে কেন আবার পরীক্ষা দিতে হবে নাগরিকত্ব নিয়ে, সেই প্রশ্নটাই আমাদেরকে করতে হবে। আজকে শোনা গেছে জয় গোস্বামীকে অব্দি ডাকা হয়েছে, কবি জয় গোস্বামীকে ডাকা হয়েছে। কবি জয় গোস্বামী অসুস্থ মানুষ, 65 বছর 70 বছর বয়স। এবার 85 যে মাপকাঠি যদি ঠিক করে দেওয়া হয়, 85 থেকে মাপকাঠিটা 65-তেও আসবে না, 65 হলে তো সেই মানুষটাকে যেতে হবে। এখন লোকজন বলছেন জয় গোস্বামী কি এমন মানুষ যে তাকে যেতে হবে না?
আসলে যেতে হবে, সবাইকেই যেতে হবে, যে কোনো মানুষকে যেতে হতে পারে, এটাই ডিজাইনটার মধ্যে আছে। ডিজাইনটায় কি আছে, প্রত্যেকটা মানুষকে ফর্ম ফিল আপ করতে হবে, প্রত্যেকটা মানুষকে যে কোনো মানুষকে তার নথি দেখাতে হতে পারে নাগরিকত্বের। সুতরাং এই ডিজাইনের মধ্যে একটা লোককে ডাকা হতে পারে, এই ডিজাইনটাই বাদ দেওয়ার ডিজাইন। এখন আপনি বলতে পারেন এই ডিজাইনের বিপরীতে কি আছে, বিপরীতে কি আছে যদি জানতে হয় তাহলে আসামের যেটা কাজটা হয়েছে, 12টি রাজ্যে হয়েছে, তার মধ্যে আসাম একটি রাজ্য। আসামে কিন্তু এসআইআর হয়নি, আসামে হয়েছে শুধু সংশোধনী। শুধু সংশোধনীতে নির্বাচন কমিশনের লোকজন বাড়ি বাড়ি গেছে, সেখানে 2,52,00,000 মানুষের থেকে বেছে বাদ দেওয়া হয়েছে 10,55,000 মানুষকে, যুক্ত হয়েছে 10,52,000 মানুষ। সুতরাং প্লাস মাইনাস হিসাব করে দেখা যাবে 2,52,00,000 মানুষই আছেন। অথচ পশ্চিমবঙ্গে 58,00,000 মানুষ ইতিমধ্যে বাদ পড়েছেন, এরপরে এই শুনানি এবং এই নথি সংক্রান্ত বিষয় আরো মানুষ বাদ পড়বেন। সুতরাং এই ধরনের শুনানি এবং এই বিষয়টা, গোটা বিষয়টাই বন্ধ। ইউপিতে 2 কোটি মানুষ বাদ গেছেন, গুজরাটে বাদ গেছেন, গোয়াতে বাদ গেছেন, সব জায়গায় বাদ যাবেন, কারণ এই ডিজাইনটার মধ্যেই গন্ডগোল আছে। ডিজাইনটাই হচ্ছে মানুষকে বাদ দেওয়ার ডিজাইন। এআই দিয়ে একটা ইনকমপ্লিট কনভার্সন অফ পিডিএফ হয়েছে 2002 সালের, তাতে বহু মানুষের নাম বাদ গেছে। সুতরাং এই বাদ দেওয়ার বিষয়টাকে ধরতে হবে, বাদ দেওয়ার বিষয়টা, এবং স্বচ্ছতা, কোন মানুষকে ডাকা হবে, কাকে ডাকা হবে, বিএলও অ্যাপে কোন হঠাৎ করে সফটওয়্যার আপলোড হয়ে যাচ্ছে, নতুন করে সফটওয়্যারে এর নামের বানানের ক্ষেত্রে ওই ভুল আছে, ওই 2002 সঙ্গে 25 মিলছে না, এই সমস্তগুলো ডিজাইনটার মধ্যেই আসলে বাদ দেওয়ার চক্রান্ত আছে। আমরা এই বাদ দেওয়াটার বিরোধিতা করছি। আপনার লাস্ট ইন্টারভিউ নিয়েছিলাম এসআইআর এর নথি সংক্রান্ত বিষয়ে, এই জায়গায় দাঁড়িয়ে তখন আপনি বলেছিলেন যে নামের যাদের ভুল তাদেরও কিন্তু বাদ যেতে পারে বা তাই ডাকতে হচ্ছে, পারে, তাই হচ্ছে। তাদেরও বাদ এবং ডাকছে। ডাকছে এবং তাই হচ্ছে। আলটিমেটলি বাদ যাবে কি যাবে না সেটা পরে দেখা যাবে, কিন্তু আমার হিসাবে বাদ যাবে, বাদ যাবে, এবং নামের ভুলেও বাদ যাবে। যদিও যতই আশ্বাস দিক যে বাদ যাবে না, কিন্তু বাদ যাবে। কিন্তু বয়স্ক মানুষ যারা, তাদের 2002 সালে তো নাম ছিল, তারপরেও তাদেরকে ডাকা হচ্ছে। নামের অসুবিধা হচ্ছে। একটা লোক যদি এখানে বাংলার ক্ষেত্রে ব্যানার্জি এবং বন্দ্যোপাধ্যায় এক, মুখার্জি এবং মুখোপাধ্যায় এক, সুতরাং এটা প্রযুক্তি বুঝতে পারে না, প্রযুক্তি বুঝতে পারে না বলেই এই সমস্যাটা হয়। এটা কি এনআরসির কোনো বিষয় চলছে? এনআরসির মতোই তো। আসামে যখন এনআরসি হয়েছিল 19 লক্ষ হিন্দু বাদ গেছিল, এখানে 19 লক্ষ মানুষ বাদ গেছিল, তার মধ্যে 13 লক্ষ ছিল হিন্দু। এটাও যদি এরকম ভাবে বাদ দেয়, তার মোটামুটি প্রায় 1 কোটি মানুষ বাদ থেকেই ভোটটা হবে, এটুকু আমি বলতে পারি। হ্যাঁ, শান্তনু ঠাকুররা যেভাবে জোর গলায় কথা বলতো, বিষয় এটা যুক্ত করেছি, সবচেয়ে খারাপ লাগার বিষয় হচ্ছে বিরোধী রাজনৈতিক দলেরা কেউই এটাকে খুব বেশি বিরোধিতা করছেন না। তৃণমূল হয়তো বিরোধিতা করেছে, কিন্তু অন্যান্য সিপিআইএম এর লিবারেশন বিরোধিতা করেছে আমি জানি, কিন্তু অন্যান্য দলগুলো কংগ্রেস থেকে শুরু করে, মানে যারা খাতায় কলমে এই এসআইআর এর বিরোধী, কিন্তু তারা কিন্তু এখনো বিরোধিতা করেননি, মুখ ফুটে বলেননি যে এই ধরনের শুনানিতে মানুষের হয়রানি হচ্ছে, এই হয়রানি অবিলম্বে বন্ধ করা হোক। স্বরাষ্ট্রমন্ত্রী এখনো বলে যাচ্ছেন যে ঘুষপেটিয়া ঢুকে গেছে, এটা দেশের সমস্যা, এদেরকে। বিহারে কটা পাওয়া গেছিল? স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করলে স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর দিতে পারেন না তো। বিহারে কটা ঘুষপেটিয়া পাওয়া গেছিল? বিহারে যে এসআইআর হয়েছিল তাতে কটা ঘুষপেটিয়া পাওয়া গেছিল? কজন পাওয়া গেছিল? 70 জন তো মুসলমানকে বাদ রাখা হয়েছিল, আর কিছু লোককে বাদ দেওয়া হয়েছিল। আমাকে এই মুহূর্তে তথ্যটা আমি হয়তো ঠিক বলছি না, কিন্তু দেখে বলতে হবে। কিন্তু ঘুষপেটিয়া কি বলা হয়েছে যে এতজন ঘুষপেটিয়া পাওয়া গেছিল, লক্ষ লক্ষ ঘুষপেটিয়ার কথা যে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী কি বলা হয়েছিল? বলেননি। আজকে দাঁড়িয়ে যেই পশ্চিমবঙ্গের নির্বাচন আসছে অমনি উনি ঘুষপেটিয়া হচ্ছে, যখনই নির্বাচন আসে উনি ঘুষপেটিয়ার কথা বলেন। আর ঘুষপেটিয়া যদি করতে হয় তাহলে বিএসএফ এর দায়িত্ব, বিএসএফ কার আন্ডারে আছে? উনি পশ্চিমবঙ্গের নির্বাচনে জিতে যাওয়ার পরে এখানে সমস্ত ঘুষপেটিয়া বন্ধ করে দেবেন? তাহলে পেহেলগাঁওতে যখন ঘুষপেটিয়া ঢুকেছিল তার দায়িত্ব কার ছিল? পেহেলগাঁওতে না, উনি আজকে বললেন যে কাশ্মীরে ঘুষপেটিয়া বন্ধ, আসামে বন্ধ, ত্রিপুরায় বন্ধ। পেহেলগাঁওতে কারা ঢুকেছিল? হিন্দুদের বেছে বেছে যে মারা হয়েছিল পেহেলগাঁওতে কারা ঢুকেছিল? কারা এসে মেরে গেছিল? সুতরাং সেই প্রশ্নটা তো করতে হয়। সেই প্রশ্নটা যদি না করেন তাহলে তো মুশকিল হয়ে যাবে। উনি এসে একতরফা ভাবে বলে যাবেন মিথ্যে কথা, তারপরে উনারই যখন একটা কোনো সাংবাদিক প্রশ্ন করবেন, বলে আপকো জাননে সে কে হোগা? সুতরাং কোনো ঘুষপেটিয়ার কোনো তথ্য তার কাছে নেই। ঘুষপেটিয়া হোক, মানুষকে বাঁচা হোক, এই সমস্তগুলো করতে গেলে জনশুনানি করা দরকার, সেটা তো করেনি। মানে সেন্সাস করা দরকার, সেটা তো করেনি। সেটা না করে এই ধরনের ডিজাইন করে মানুষকে বাদ দিলে, মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত হলে মানুষ আস্তে আস্তে রুখে দাঁড়াচ্ছে, বিভিন্ন জায়গায় বন্ধ হচ্ছে, হিয়ারিং নিয়ে সমস্যা হচ্ছে। এবং এটা যদি আজকে শুনলাম পুরুলিয়াতে একজন মানুষ তার মা যেতে পারবেন না বলে, তাড়াতাড়ি যেতে পারবেন না বলে আতঙ্কে মারা গেছেন, কিংবা যে কোনো কারণেই মারা গেছেন। এবার সেই ভদ্রলোক ইলেকশন কমিশনার, মুখ্য নির্বাচনী আধিকারিকের নামে এফআইআর করেছেন। এরকম যদি বিভিন্ন জায়গায় এফআইআর হয় তাহলে বিষয়টা অন্যরকম দিকে যাবে, এটা বোঝাই যাচ্ছে। একজন সাংবাদিক আজকের বলছেন যে ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশন তার বিরোধিতা করা বা তাকে নিয়ে প্রশ্ন তোলা, এটা দেশ বিরোধী বা দেশদ্রোহিতার কারণ। বলছেন কে বলেছে? কারণ কোনটা দেশ বিরোধী কথা? নির্বাচন কমিশন যদি ভুল করে, কোনো স্বশাসিত সংস্থায়, ভারতবর্ষে এখন সংবিধান আছে, তো আমি প্রশ্ন করতে পারবো না যে একটা স্বশাসিত সংস্থা কি করে এই ধরনের ডিজাইন বানায়?
সুপ্রিম কোর্ট শুনছেই না, দিনের পর দিন হিয়ারিং চলছে, সুপ্রিম কোর্ট শুনছেই না, একের পর এক কথা চলছে, কিন্তু আদপে কাজটা হয়ে চলেছে। এটাই তো হচ্ছে। সুতরাং কেন প্রশ্ন করা যাবে না? কোথায় বলা আছে প্রশ্ন করা যাবে না ইলেকশন কমিশনের বিরুদ্ধে? যারা সমস্যায় পড়ছে তারা আপনার কি মনে হয় পরবর্তীতে আইন আদালতের মাধ্যমে তাদের না এই ভোটার তালিকায় নাম ফিরে পাবে? সম্ভব একজন ব্যক্তি মানুষের পক্ষে এই লড়াইটা দেওয়া? সমস্ত রাজনৈতিক দল যদি একসঙ্গে মিলেমিশে এটার বিরোধিতা না করে, এটা সম্ভব নাকি? একজন ব্যক্তি মানুষ বাদ গেলে তাকে সুপ্রিম কোর্ট, উচ্চ আদালত, হাইকোর্ট সব জায়গায় ছোট তার পক্ষে সম্ভব? এটা সম্ভব নাকি? মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত হলে রাজনৈতিক দলগুলো যদি এক কাট্টা না হয় তাহলে মুশকিলই হবে।